হ্যালো, প্রফেশনাল সময় শেষ, পার্সোনাল সময় শুরু। আর পারছি না গুরু, সকাল থেকে এখন এই বিকাল 4:30 পর্যন্ত এত বড় একটা পেটে একটু দানা পানিও পড়েনি। হ্যাঁ, কাজ শেষে মাত্র পেজটায় ঢুকলাম, দেখলাম পেজের কি অবস্থা। আর তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করার সময়টা মাত্র শুরু করলাম। মাথা টাথা একদম ধরে আছে, একটু কফি খাওয়া দরকার। দেখি কোথায় গিয়ে একটু ভালো কফি খাওয়া যায়। তো রেস্তোরাঁয় এসে এই সুন্দরী আপুর সাথে দেখা, উনিও নাকি আমার সাথে কফি খেতে চায়। বিল কে দিবে সেটা বিষয় না, কিন্তু দেখা যাক কফিটা এখানে কেমন বানায়। এই, কে কোথায় আছিস? কফি নিয়ে আয়। সারাদিন রোগী দেখার পরে যখন এরকম আমি একটু ফ্রি টাইম পাই, তখন মনে হয় যে একটু চা কফি খেয়ে এবং একটু চাঙ্গা করি আর কি। তো যেমনটা বলছিলেন যে সারাদিন ব্যস্ততা শেষে এখন আসলে নিজেকে চাঙ্গা করতে, তো ডাক্তারি প্রফেশন তো নিশ্চয়ই অনেক ব্যস্ততার মধ্যেই যায়। এত প্রেশারের মাঝে এই প্রেশারটাকে কি বাড়তি প্রেশার মনে হয় না? পেশাগত জীবন এবং পার্সোনাল জীবন, ব্যক্তিগত জীবন, দুইটা প্রত্যেকটা মানুষেরই আলাদা থাকা উচিত। তো হ্যাঁ, আপনারা যারা জানেন যে আমি পেশাগতভাবে একজন চক্ষু চিকিৎসক, চক্ষু বিশেষজ্ঞ, তো আমাদের তো প্রেশার থাকবেই। তো এর মধ্যে নিজেকে একটু সময় দেওয়ার জন্যই আসলে কন্টেন্ট তৈরি করা। হ্যাঁ, এবং গিয়ে আমি যে জিনিসটা করতে ভালোবাসি, খেতে ভালোবাসি, সেই জিনিসটা আরেকজন দেখলেও কিন্তু সেও ভালোবাসে। এই ভালোবাসাটা যখন সবার কাছে পাই, তখন কিন্তু এই কন্টেন্ট বানানো তো অবশ্যই কষ্টের, এটা তো আপনি বুঝেনই, কিন্তু সেই কষ্টটা কিন্তু আর কষ্ট মনে হয় না, তখন কিন্তু জিনিসটা আনন্দে রূপান্তরিত হয়। সেটা না হয় বুঝলাম আপনি আনন্দে আনন্দে করেন, কিন্তু এই ক্রিয়েশনের কাজে কেন নেমেছেন? প্রথমেই আপনাকে বলেছি যে আসলে তো আমাদের পেশাগত জীবনটা যথেষ্ট পরিমাণে হ্যাজার্ডাস এবং যথেষ্ট পরিমাণ প্যারা সকাল থেকে রাত পর্যন্ত নিতে হয়। এর মধ্যে নিজেকে সময় দেওয়ার জন্য, নিজে হাসার জন্যই মেনলি আমি কন্টেন্ট তৈরি করতাম। আমার কন্টেন্ট আমি নিজেই দেখতাম, কেউ দেখতো না। হঠাৎ করে একদিন দেখি আমার সাথে সাথে আরো লক্ষ মানুষ দেখা শুরু করেছে। হ্যাঁ, কেন তারা দেখছে, কেন তারা হাসছে, কেন তারা অ্যাপ্রিশিয়েট করছে, সেটা তারা জানে। আমি এই ভালোবাসাটা পাবো এটা আমি কখনো আশা করি নাই। শুরুটা কবে থেকে? শুরুটা আসলে করোনার সময় যখন লকডাউনটা হলো, তখন তো কাজের চাপটা অনেক দূর কমে গেল। হ্যাঁ, তখন একজন মানুষ সারাদিন অনেক কষ্ট করছে, অনেক ব্যস্ত থাকছে, হঠাৎ করে লকডাউনের মধ্যে কোনো কাজ নাই, তো খই ভাজ, এখন খইও ভাজতে পারি না, কি করতে পারি, নেমে পড়লাম এই কন্টেন্ট ক্রিয়েশনে। আপনার তো ব্লগিংটা গিয়ে যে কোনো একটা ক্যাটাগরিতে হতে হবে এবং এমন একটা টপিকে হতে হবে যেই টপিকটা আপনি ফ্রিকোয়েন্টলি ওই টপিকের সাথে নিজেকে মার্জ করে ফেলতে পারছেন। তো সেই জন্য খাবারটা আমি খেতেও পছন্দ করি এবং এই জিনিসটা তৈরি করা আমার জন্য খুব ইজি হয়, এই জন্যই এই সাইডে আসা। যেহেতু ফুড ব্লগিং করেন, কোনো না কোনোভাবে তো আসলে রিকোয়েস্ট আসে, স্পন্সরের জন্য অনেকে আসলে রিকোয়েস্ট করে। তো কখনো কি স্পন্সরের ব্লগিং করা হয়েছে? ভাই, এটাই আমার জীবনে একটা দুঃখ, কোনো কিছু নিয়ে কেউ স্পন্সর করে না আমাকে। করার কি ইচ্ছা আছে? আচ্ছা, এখন সত্যি কথা বলতে কি, যদিও আমার পেজটা তো বড় হয়ে গেছে, ইচ্ছা নাই এটা বলা যাবে না, কিন্তু হয়তোবা আমার যেই পেশাগত জায়গা, আমি হয়তোবা জীবনে এমন কোনো কিছু করব না যে জিনিসটা আমার নিজের পছন্দ হয়নি বা আমি নিজে কনভিন্স হইনি, শুধুমাত্র কিছু বেনিফিট পাবো বা পয়সা পাবো, এই ধরনের কোনো কাজ করার ইচ্ছা আমার নাই। বাহ, চমৎকার। আপনার তো ভক্ত, ফ্যান ফলোয়ার্স তো আসলে কম না। তো বিভিন্ন ফ্যান ফলোয়ার্স এমনও আছে যে আপনাকে আসলে গরুর হাটে গিয়ে হেল্প করেছে গরু কেনার ক্ষেত্রে। তো সেটা আসলে কেমন, ওই অভিজ্ঞতাটা কেমন ছিল? আর বলেন না, গরুর হাটে গিয়ে তো নিজেই গরু হয়ে গেছি। গরুর ব্যাপারীও আমাকে চিনে, তার হেল্পারও আমাকে চিনে, কিন্তু কেউ গরু আর আমাকে দেয় না। পরে আমার এক ফ্যান এসে সে মুলামুলি করে আমাকে গরু কিনে দিচ্ছে। তো যেটাই হোক, আসলে কি আমার ফ্যান ফলোয়ার্স দিয়ে আমি কিন্তু প্রচুর পরিমাণে কি বেনিফিট পাই আমার পার্সোনাল লাইফে। আমি এটা দেখেছি, আপনি বিশ্বাস করবেন না, আমি যদি গিয়ে বাস কাউন্টারে যাই, সেই বাস কাউন্টারে যে টিকিট কাটছে উনিও আমার কি ফ্যান, উনিও আমাকে 100 টাকা ডিসকাউন্ট দেন। একটা বাস কাউন্টারে যে ছেলেটা বসতেছে সেও আমাকে এরকম ভালোবাসে। তো সেই ভালোবাসা রিটার্ন দেওয়ার আমি চেষ্টা করি, সবসময় তো আর পারি না, নিজের সাধ্যের মধ্যে যতটুকু রিটার্ন দেওয়ার। এবং আরেকটা জিনিস সবাই বলে যে ভাই আপনি এত খান, আপনি তো কাউকে খাওয়ান না, বা এই করেন না ওই করেন না, এই জিনিসগুলো তো দেখানোর বিষয় না, আমি কাকে কি করছি না করছি। আমিও আসলে এই প্রসঙ্গে আসতাম যে ডাক্তাররাই তো আমাদেরকে নিষেধ করে যে বাইরের খাবার না খাওয়ার জন্য, যতটা কম খাওয়া যায়। তো সেক্ষেত্রে আসলে এই ব্যাপারটা আপনি কতটুকু মেনটেন করেন, কিংবা দর্শকদের আসলে কতটুকু মেনটেন করা আসলে পসিবল? অবশ্যই, এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এইটার উত্তর আমি খুব সিরিয়াস মুডে দিব। হ্যাঁ, সেটা হ্যাঁ, আসলেই জাঙ্ক ফুড, আসলেই গিয়ে অতিরিক্ত তেল, চর্বি, লবণ জাতীয় খাবার আমাদের শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণে প্রবলেম ক্রিয়েট করে। অনেকেই এরকম কমেন্ট করছেন যে গিয়ে আপনি কেন এত জাঙ্ক ফুড খাচ্ছেন, কেন এত খাচ্ছেন। হ্যাঁ,
এইটার সাইড ইফেক্টগুলো কিন্তু আপনার চোখের সামনেই দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখন অতিকায় স্থূলাকার, আমার কিন্তু হচ্ছে গিয়ে সত্যি সত্যি হচ্ছে গিয়ে এই স্থূলাকার হওয়ার কারণে এই যদি বলি যে হচ্ছে গিয়ে হাঁটু ব্যথা মাঝে মাঝেই হয়, অনেক রকম কিন্তু সমস্যা কিন্তু হয়। অতএব আমাকে দেখেই যে কাউকে এগুলো অনুপ্রাণিত হতে হবে ব্যাপারটা এরকম না। আমি কাউকে বলি না যে আপনি এরকম খাওয়া দাওয়া করেন, আমি যে কথা বলি যে আপনি আপনার প্রয়োজন মতো খাওয়া দাওয়া করেন এবং হচ্ছে গিয়ে খাবার নষ্ট করবেন না, প্রয়োজন মতোই হচ্ছে খাবারটা খেতে হবে। আর অবশ্যই হচ্ছে গিয়ে এই রসনা বিলাসের দিকে একটু গ্যাপ দিয়েই হচ্ছে গিয়ে এগুলো মেনটেন করতে হবে। তো এবার একটু প্রফেশনাল লাইফে যাই, সেটা হচ্ছে যে যেহেতু প্রফেশনে ডক্টর, তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর, তো এমন অনেক ভক্ত কিংবা ফ্যান ফলোয়ার্স আপনার রয়েছে যারা আসলে হয়তো একটু আপনাকে দেখলে অবাক হয়, রাইট? তখন তাদেরকে কিভাবে হ্যান্ডেল করেন? প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, এরকম অনেকেই তো আমার কাছে আসে। তো দুইটা ক্যাটাগরি মেনলি আমার কাছে আসে। একটা ক্যাটাগরি হচ্ছে আগে থেকে জেনে বুঝেই আসছে যে তারা আমাকেই দেখাতে আসছে, কারণ হচ্ছে অনেকের মধ্যে ইয়ে হয় যে না আমরা শুধু ডাক্তার আদানকেই দেখাবো। আরেকটা গ্রুপ যারা রেফার্ড হয়ে আমার কাছে আসে, তারা আগে জানতো না যে আমি সেই ব্যক্তি, কারণ আমার পেজে কিন্তু আমার কোনো নাম বা হচ্ছে গিয়ে আমার ভোজন রসিক পেজের মধ্যে কিন্তু প্রফেশনাল কোনো একটা সিঙ্গেল ওয়ার্ডও নাই। আবার হচ্ছে গিয়ে আমার প্রফেশনাল পেজের মধ্যে কিন্তু ভোজন রসিক বা এই দুষ্টামি সংক্রান্ত কিন্তু একটা ওয়ার্ডও নাই। দুইটা পেজ কিন্তু একদম সেপারেট। তবে ফলোয়ার কমন আছে, যারা এই পেজেরও ফলোয়ার ওই পেজেরও ফলোয়ার। তো তারা অনেকেই যারা রেফার্ড হয়ে আমাদের কাছে আসে, তারা প্রথমেই তো দরজা থেকেই হচ্ছে একটু থতমত খায় যে ওনাকে তো আমরা সবসময় হচ্ছে গিয়ে দেখেছি, এই হচ্ছে একটা ব্যাপার। আর যারা হচ্ছে গিয়ে আমার কাছে এরকম করেই আসে যে আমাকেই দেখাবে, তো সবাই তো হচ্ছে গিয়ে চেম্বারে ছবি না তুলে সেলফি না তুলে তো যায় না, সবাই তো সব পজিটিভলি হচ্ছে ছবি টবি তুলে তারপর হচ্ছে চলে আসে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে তো আসলে বিভিন্ন পেশেন্টই আসে, নানান, তারা কেউ হয়তো একটু ধনী কিংবা কেউ একটু গরিব, নানান ধরনের পেশেন্ট আসলে হ্যান্ডেল করতে হয় আপনাকে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি আপনার সাথে এর আগে যখন গল্প করেছিলাম, আপনি তখন বলেছেন বিভিন্ন গল্পের কথা, আসলে কিছু গরিব পেশেন্ট আসে তাদেরকেও আপনি হেল্প করেন। আপনি যেমন আসলে ভক্তরা আপনাকে আসলে সাহায্য করে কিংবা তাদের দ্বারা আপনি নানান ধরনের সুযোগ সুবিধা পান, তারাও হয়তো কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে সুযোগ সুবিধা পায়। তো এরকম দুই একটা গল্প যদি আমাদেরকে একটু বলা যায়। এইগুলো বলতে গেলে তো একটু ইমোশনাল হয়ে যাব। আসলে আমি তো পেশায় হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ এবং চোখের মধ্যে অনেকগুলো সেক্টর আছে। আমি মেইনলি হচ্ছে গিয়ে চোখের সৌন্দর্য নিয়ে কাজ করি, চোখের সৌন্দর্য বৃদ্ধি নিয়ে হচ্ছে কাজ করছি। তো তার মধ্যে হচ্ছে গিয়ে চোখের টেরা, চোখের বাঁকা বা চোখের মণিতে সাদা দাগ, একটা চোখ ছোট বড়, চোখের মণি ছোট, বা যারা চোখে আঘাত পেয়েছে, যাদের চোখ নাই, আর্টিফিশিয়াল চোখ, এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করি। তো আপনি একটু চিন্তা করে দেখুন যে আমাদের দেশে একদম ইয়াং জেনারেশন থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত কারো একটা চোখ টেরা, ছোটোবেলা থেকে সে স্কুল কলেজ ভার্সিটি ইভেন ইফ বিয়ের সময় কতটা বুলিং বা কতটা ডিপ্রেশনে চলে যায়। এমনকি আমি এরকম বহু দেখেছি যে একটা 16-17 বছর বয়সের একটা বাচ্চা মেয়ে, আমাদের দেশে এটা যদিও আইনত তো নিষেধই, কিন্তু তারপর অনেক সময় হচ্ছে বাবা মা হচ্ছে কি মোটা অঙ্কের যৌতুক দিয়ে ওই বাচ্চাটার হচ্ছে কি বিয়ে দিল, বা মনে করেন বয়সকালেই বিয়ে দিল। কিন্তু দেখা গেল এই চোখ টেরা বা বাঁকার জন্য কিছুদিন পরেই তাদের সংসারে অশান্তি শুরু হলো। তো তখন হচ্ছে গিয়ে দেখা গেল যে আমার এখানে প্রচুর পরিমাণে হচ্ছে কি ডিভোর্সি মেয়েরা আসে অপারেশন করার জন্য, যে তারা এসে এরকমও বলে যে কিছু রোগে তো মানুষজন মনে করে যে আল্লাহ এবার আমাকে বাঁচায় দাও, আর কিছু রোগ বা এই টেরা চোখের রোগীরা বলে যে আল্লাহ আমাকে তুলে নিয়ে কতটা কষ্ট নিলে আপনার কাছে আসে। তো এই ধরনের পেশেন্ট এদের তো হচ্ছে সবার যে অর্থনৈতিক সচ্ছলতা থাকে ব্যাপারটা তো এরকমও না। তো তাদের অপারেশন যদি হচ্ছে গিয়ে আমরা না করে দেই তাহলে তারা যাবেটা কোথায়? আর এই অপারেশন তো সব সেন্টারে সব জায়গায় মানে অত কমনলি হয় না। ঢাকা শহরে হয়, বড় বড় শহরগুলোতে হয়, সব জায়গায় তো এই জিনিসটা হয় না। এই হচ্ছে ব্যাপার। আবার এটার কিছু ব্যাপারও আছে যে অনেকে আবার এই যখন শুনে যে আমি গরিব, যদি আমরা কথা বলি তো বুঝতে পারি যে কে আসলে কতটুকু কার সামর্থ্য। এরকমও হয় যে অনেকে এসে প্রথমেই হচ্ছে নিজেকে খুব গরিব হিসেবে প্রকাশ করে। এই জাস্ট গত মাসে একটা ছেলে আমার কাছে এসে বললো যে তার বাবা হচ্ছে গিয়ে একদম কৃষক, একদম প্রান্তিক কৃষক, তার হচ্ছে গিয়ে পয়সা দেওয়ার এবিলিটি নেই। তো আমি হচ্ছে গিয়ে আমার একদম সর্বনিম্ন খরচে তার অপারেশনটা করে দিই, আলহামদুলিল্লাহ সে খুব ভালো আছে। পরের দিন সে এসে মানে অপারেশনের পরে সে আমাকে বলে যে স্যার আমি হচ্ছে গিয়ে আপনাকে টেস্ট করে দেখছি, আপনি আসলে গরিবদেরকে হচ্ছে গিয়ে হেল্প করেন কিনা। ও মোবাইলে আমাকে ওর বাইক দেখাচ্ছে, R15 বাইক, যে এইটা ও চালায়। হ্যাঁ, তো এরকম যদি কেউ করে তখন একজন ডাক্তার আগে সে একজন মানুষ, আমাদেরও ইমোশন আছে, আমাদের ইমোশন নিয়ে যদি কেউ এরকম চিনিমিনি খেলে, এটা কখনোই আসলে উচিত না। হ্যাঁ, এই আর কি। তো এটা হচ্ছে সবাইকে একটু বলে দিলাম যে
ব্যাপারগুলো এরকমও হয়, একতরফাভাবে সবকিছু চিন্তা করলে হবে না। যেহেতু আপনি ভোজন রসিক, তার পাশাপাশি আপনি ভ্রমণ বিলাসী একজন মানুষ, তো বিভিন্ন জায়গায় নিশ্চয়ই ঘোরাঘুরি হয়েছে, কোন খাবারটা বেশি ভালো লেগেছে? সত্যি কথা বলতে কি, আমি এটা কি বয়সের কারণে কিনা আমি জানি না, আমার কাছে এখন একদম পিওর বাঙালি মানে খাবার বলতে যা বোঝায়, একদম ভাত ভর্তা তরকারি এইগুলাই সবচেয়ে ভালো লাগে। এবং এর মধ্যে ব্যাপার আছে, এক একটা অঞ্চলের রান্না কিন্তু এক এক রকম। কোনো অঞ্চলে কাঁচা মরিচ, কোনো অঞ্চলে গুঁড়া মরিচ, কোনো অঞ্চলে বাটা মরিচ দিয়ে রান্না করা হয়। এক এক জায়গার স্বাদ এক এক রকম, মাটির চুলার স্বাদ একরকম, গ্যাসের চুলার স্বাদ একরকম। তো আমি কিন্তু হচ্ছে কি এই পেশাগত কারণে বাংলাদেশের একদম সর্বোচ্চ পর্যায়ের যে খাবারগুলো আছে বা সর্বোচ্চ পর্যায়ে যে রেস্টুরেন্টগুলো আছে, সেই 5 স্টারেও আমার হচ্ছে খাওয়া পড়ছে। আবার হচ্ছে গিয়ে ডাক্তার হিসেবে একদম রুরাল লেভেলে, একদম উপজেলা লেভেলে যদি আমি হচ্ছে গিয়ে ভিজিটে যাই, সেখানেও হচ্ছে আমার খাওয়া পড়ছে। তো তৃপ্তি নিয়ে খাওয়া বলতে যেটা বোঝায় সেইটা কিন্তু সেই উপজেলা লেভেলেই। আপনি একদম পেট ভরে হচ্ছে গিয়ে মানে ফিঙ্গার লিকিং বা আঙুল চেটে খাওয়া বলতে যা বোঝায়, ভাতের হোটেল। হ্যাঁ, ভাতের হোটেলেই হচ্ছে গিয়ে আমি সেটা পাইছি। হ্যাঁ, এই মাছ ভাত মাছ সব মাছ তো খাই না, ভর্তা হলেও খারাপ না। এই হচ্ছে কথা, এই হচ্ছে ব্যাপার। ঘরের হোটেল কেমন? ঘরের হোটেল এইটা হচ্ছে কি আরেকটা মজার ব্যাপার, যে ব্যাপারটা আসলে কি, আমার আম্মার রান্না হচ্ছে কি চমৎকার। তো সেই হিসাবে যেহেতু আমি নিজে খেতে ভালোবাসি, আমি কিন্তু রান্না করতে পারি। আমি কিন্তু আম্মার কাছ থেকে সব রান্না টান্না শিখেছি। তো আমার বিয়ের পরে আমার বউ হচ্ছে কি ওই রকম রান্না বান্না যে ওই লেভেলে, মানে বিয়ের তো কত তখন ওর বয়স ছিল 22 23 24, সবার সমস্যা থাকবে। তো তখন ওকে নিয়ে নিয়ে আমি বিভিন্ন রকমের হচ্ছে গিয়ে রান্না বান্না করতাম, এক্সপেরিমেন্ট করতাম। তো এতে যে জিনিসটা হয়েছে এখন হচ্ছে গিয়ে ও তো ডেফিনেটলি আমার থেকে ভালো রান্না বান্না করে, কিন্তু আমি বলবো যে হাতে খড়ি আমিও কিছু দিয়েছি যে এইটা এরকম করো এটা ওরকম করো, হ্যাঁ একটু একটু নিতেই হয় এই আর কি। হ্যাঁ, রান্না বান্না ভালো, আলহামদুলিল্লাহ আমাদের বাসার রান্না বান্না ভালো, বেশ ভালো। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়িটা হচ্ছে আরো মজার জায়গায়, সেটা হচ্ছে বাংলাদেশের একদম দক্ষিণে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়। মানে ওইটাও একটা রেসিপির মতো? অবশ্যই, মানে ওভাবে মশলা টশলা লাগিয়ে তারপর বলতে হবে। তো ওখানের খাবার নিয়ে কখনো কি রিভিউ করা হয়েছে? ওইখানে তো আর হচ্ছে গিয়ে হোটেলে খাওয়ার দরকার পড়ে না, ওইখানে যে বাসায় যে রান্না করে সেই জিনিসটা নিয়ে আমি একটা হচ্ছে গিয়ে ভিডিও দিয়েছি 2টা, এবং আমার মনে হয় ওই 2টাই প্রথম হচ্ছে গিয়ে আমার ভাইরাল হয়েছে, এবং কেউ বিশ্বাস করেনি যে ওইটা আমাদের নিজেদের বাসায় হচ্ছে গিয়ে রান্না করা, মানে দাওয়াত আইটেম ছিল। ওইটা একদম সব রকম আইটেমই রান্না করা ছিল, একদম মাটির চুলায়, মানে চমৎকার একটা দাওয়াত অ্যারেঞ্জ করা হয়েছে। মাটির চুলার তো আসলে রান্নাই আলাদা, হ্যাঁ, স্মেলটাই অন্যরকম আসে। আর আমি জানি না আপনি জানেন কিনা, ওই এলাকায় কিন্তু জ্যান্ত ইলিশ মাছ পাওয়া যায়। বাংলাদেশে কয়টা জায়গায় হচ্ছে কি জ্যান্ত ইলিশ মাছ পাওয়া যায়, ওই একদম আগুন মুখা নদী, ওই সেই বর্ডার এলাকায় যেখানে নদীর মোহনা, ওইখানে একদম জ্যান্ত ইলিশ মাছ পাওয়া যায়, এবং ওই এখানকার খাবার দাবার টেস্ট অন্যরকম। মানে আমার মনে হয় হচ্ছে কি এই খাবারের ভেজাল এত দূর পর্যন্ত যাইতে পারে না, তার আগেই শেষ হয়ে যায়। হ্যাঁ, কোনখান থেকে এই ভেজালগুলো আসে, ওইখানে যেয়ে একদম সবকিছু আপনি ফ্রেশ টাটকা পাবেন। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদের তো আসলে ক্রিয়েশনের পর নানান ধরনের কমেন্ট সেকশনে এসে কমেন্ট জমা পড়ে, নেগেটিভ পজিটিভ দুই। তো এক্ষেত্রে আসলে নেগেটিভ কমেন্টস ডক্টর আদনানকে কতটুকু প্রভাবিত করে? প্রথম কথা হচ্ছে কি, আপনি যখন একজনের কমেন্ট পড়বেন আপনি নিজেই বুঝবেন যে এই লোকটা কোন ক্যাটাগরির। এখন আপনার যদি মনে হয় যে খুব হাই ক্যাটাগরির কেউ আপনাকে একটা লো ক্যাটাগরির কমেন্ট করেছে, সেটা অবশ্যই গায়ে লাগার মতো, এবং ওইটা আপনি অবশ্যই চিন্তা করে দেখবেন যে কেন এই কমেন্টটা করলো। যেমন আমার এখানে আমি খাচ্ছি, এখানে হচ্ছে গিয়ে কী মানে ব্যাড কমেন্ট করতে পারে। এখন কিছু কন্টেন্ট ক্রিয়েটররা আছে যারা হচ্ছে গিয়ে জেলাসির কারণে হচ্ছে গিয়ে কিছু উল্টাপাল্টা কমেন্ট করে, আর কিছু কমেন্ট আছে যেটা হচ্ছে আপনাকে যেটা বললাম, এই কমেন্ট পড়লেই বোঝা যায় যে সে কোন ক্যাটাগরির মানুষ, এটাই হচ্ছে কথা। তো সেই জন্যই হচ্ছে একটা দুইটা কমেন্ট, এটা 100টার মধ্যে একটা দুইটা কমেন্ট কিছু যায় আসে না। যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, সো একজন ক্রিয়েটরকে তার কাজের ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হয়? এই লেভেলে আসি নাই যে আমি অন্য কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হচ্ছে গিয়ে কোচিং করাবো বা এমন কোনো কিছু বলবো যে তাদের ভালো হবে। তবে একটা জিনিস আমি বলতে চাই যে সেটা হচ্ছে এমন কোনো কন্টেন্ট বানানো উচিত না যেটা হচ্ছে গিয়ে পরবর্তীতে সে নিজে দেখলেই হচ্ছে গিয়ে বুঝবে যে এটা আসলে ঠিক হয় নাই, বরং হচ্ছে গিয়ে এরকম কন্টেন্ট তৈরি করা উচিত যেটা হচ্ছে নিজে দেখতেও ভালো লাগবে। আসলে ক্রিয়েটরদের দোষ দিয়ে তো লাভ নেই, এখন তো আমরা দেখছি চারপাশে ভাইরাল কেন্দ্রিক। এই জিনিসটাই আসলে আমি বুঝাতে যাচ্ছিলাম, হ্যাঁ, যে আপনি শুধু ভাইরাল হতে যেয়ে এমন একটা কাজ করে বসলেন, পরবর্তীতে ওইটা দেখে আপনার নিজেরই হচ্ছে খারাপ লাগলো, এরকম কন্টেন্ট করা উচিত না। আপনি যদি হচ্ছে কি মানুষের মন জয় করতে পারেন তাহলেই আপনার পেজটা টিকবে, তাইলেই আপনার কন্টেন্টগুলো মানুষজন দেখবে। তো যে আলাপ আমাদের আসলে জমেছে এটা আসলে শেষ হবার না, চাইছি আরো বেশি গল্প কন্টিনিউ করতে, কিন্তু প্রোগ্রামটা আমাদের আপাতত এখানেই শেষ করতে হবে। আপনাকে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। কফির বিলটা আসলে কে দিবে? না না না, আমি দিব।